প্রিয় দর্শক, স্বাগত আপনাদের সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো রাজনীতির প্যারোল বনাম প্যারোলে রাজনীতি। প্রিয় দর্শক, এই নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি। আপনাকে স্বাগত আলোচনায়। আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব। প্রিয় দর্শক, চাইলে আপনিও আলোচনায় অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর এর জন্য ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। ফেসবুকে সরাসরি দেখতে ক্লিক করুন facebook.com/RTV অনলাইনে। এছাড়া অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পাবেন। হাবিব ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বিএনপি বলছে প্যারোলে মুক্তি পাবে না, তাকে জামিনে মুক্ত করতে হবে, অথবা তাকে মিথ্যা মামলায় তাকে জেল দেওয়া হয়েছে, এরকম জায়গা থেকে বিএনপি বলেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে হাসান মাহমুদ বলেছেন যে না, আইনি প্রক্রিয়ায় তাকে আসলে প্যারোল মুক্তি যেভাবে হোক দেওয়া হবে, কিন্তু প্যারোল তাকে চাইতে হবে আসলে। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আরটিভি দর্শক শ্রোতা, দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। আর কিছুক্ষণ পরে বাংলা শুভ নববর্ষ, তাই শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দেশবাসীকে এবং দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে। আর প্রথমে আমি আপনার রাজনীতির যে বিষয় নিয়ে সূত্রপাত, যাকে কেন্দ্র করে সেই মহান নেত্রী, বাংলাদেশের জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা এবং অবিলম্বে উনি কারামুক্ত হবেন এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে আমি আলোচনা অংশগ্রহণ করছি। আসলে এটি নিয়ে তো বেশ কয়েকদিন ধরে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু মূলত যেখানে আলোচনা হওয়ার কথা সেখানে কিন্তু আলোচনার কোথাও হয়নি, সরকারের কিন্তু আলোচনা হয়নি। আমি যতটুকু জানি, স্বরাষ্ট্রমন্ত্রী একটা অনুষ্ঠানে ছিলেন, সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন, প্রশ্নের উত্তর উনি বলেছেন যদি বেগম খালেদা জিয়া আবেদন করেন তাহলে সে দেওয়া হবে। আর বিএনপির পক্ষ থেকে এ ধরনের কোনো আলোচনা আসেও নাই, বা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্যারোলের কথা চিন্তা করছেন বলে আমার অন্তত মনে হয় না। এবং আওয়ামী লীগও তার প্রতিক্রিয়ার সাথে সাথে ব্যক্ত করেছে যে সুনির্দিষ্ট কারণ ছাড়া প্যারোলে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আজকে হাসান মাহমুদ যে কথাটা বলেছে আমি অবশ্য নিজে শুনিনি, আপনি যেহেতু বললেন না সেটা ঠিক আছে, বলে থাকেন। তো সেটি আইনের মধ্য দিয়ে উনি প্রক্রিয়ার মধ্য দিয়ে উনি বেরিয়ে আসতে পারেন। জি, কিন্তু আইন যদি আইনের সোজা পথে চলে। আমি বিশেষ করে কুমিল্লার একটা মামলা দেখলাম, এবং জিয়া অরফেনেজ ট্রাস্টিতে সাজা হয়েছিল সেই মামলা দেখলাম, যে নিম্ন আদালত জামিন দিল না, উচ্চ আদালত জামিন দেওয়ার পরেও আবার সেখানে আপিল করা হলো, এবং উচ্চ আদালতে গিয়ে সেটা বহু তালবাহানা করে আজকাল পরশু করতে করতে বহুদিন 7-8 মাস ঘুরে লাস্টে দেওয়া হলো তাকে। যদি সুস্থ মতো আইনের ধারা মতো চলতেন তাহলে উনি আগেই বের আসতে পারতেন, অনেক আগেই, মানে পরবর্তী মামলা সাজা হওয়ার আগেই যে অরফেনেজ ট্রাস্টের মামলা যে সাজা হতে উনি বের আসতে পারতেন। আর যে অরফেনেজ ট্রাস্টের মামলার সাজা জামিন পাওয়ার পর যদি কুমিল্লার মামলাটা অন্য সাধারণ মানুষের যেভাবে অধিকার তারা ভোগ করে, সাধারণ মানুষ সেই অধিকার যদি ভোগ করতে পারতেন তাহলে উনি তারপর আবার বের আসতে পারতেন, আবার নতুন কোনো মামলা আটকানোর আগ পর্যন্ত। তো যাই হোক, আমার কথা হলো যে বেগম খালেদা জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে, আইন আদালত বিচারক কিন্তু উনি বলেন নাই যে বেগম খালেদা জিয়া টাকা চুরি করেছেন এতিমের অথবা টাকা আত্মসাৎ করেছেন। স্পষ্ট উনি বলেছেন যে আইনে কি উনি ক্ষমতার অব্যবহার করেছেন। অথচ সারা দিন রাত কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে উনি এতিমের টাকা চুরি করেছেন, উনি চোর, এই যে কথাটা মিথ্যা একটা কথা বলে যাচ্ছেন। বিচারককেও ওনারা মানেন না, বিচারকের আইনকে ওনারা মানেন না। বিচারক বললেন উনি চুরি করেন নাই, তারপরে বলে চোর। হ্যাঁ, যেখানে ওনার ক্ষমতার অব্যবহার যে ব্যাপারটি আসে, সেটা যদি টাকাটা যাদেরকে দেওয়া হয়েছিল তাদের টাকাটা খেয়ে ফেলতেন, টাকা পাওয়া না যেত, হ্যাঁ আইনে কিছুটা ব্যতিক্রম তো হয়েছেই। এটা আমি যদি অস্বীকার করি তাহলে তো এটা মিথ্যা বলা হবে, আইনে ব্যতিক্রম হয়েছে। তার মানে তার জন্য এই সাজা, আবার 5 বছরের সাজা উচ্চ আদালতে 10 বছর হবে, এগুলো পৃথিবীর ইতিহাসের মানুষ দেখে, এগুলো হয়তো একদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে। এবং এই বিচারক বা এই যে বর্তমান যে পরিস্থিতি, এগুলি নিয়ে অনেক সমালোচনা হয়তো তাদেরকে সহ্য করতে হবে। হয়তো কিছুই তাদের হবে না, হয়তো তারা পৃথিবী তখন থাকবেনও না, মাসটা চিরদিন বেশি থাকে না, কিন্তু মানুষ হাসবে আর বলবে যে সম্ভব। তাই আমি বলি, আর ওনার ওই সাজার যে মামলাটা এর চেয়ে অনেক গুরুতর। উনি তো টাকা চুরি করেন না, সেটা বিচারকে বলেছেন।
টাকা উনি ক্ষমতার অপব্যবহার করেছেন, যাদেরকে টাকার জায়গা আছে, তাহলে ওনাকে শাস্তিতে কেন খাটতে হচ্ছে? এই জন্য ওনার প্যারোল চাওয়ার কোনো এখানে প্রয়োজন আছে? অসীমর উকিল এমপি, আপনি যদি বলেন। হাবিব ভাই অনেকক্ষণ বলেছে। চৈত্র সংক্রান্তির শেষ প্রহর, নববর্ষ দ্বারে টোকা দিচ্ছে। কবিগুরুর ভাষায় বলতে হয়, হে নতুন দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ। সমস্ত গ্লানি জরা সব কিছু মুছে যাবে, জন্মের প্রথম শুভক্ষণটির মতো আমাদের সকলের জীবন এরকম সুন্দর হবে, সুবাতাস বইবে, সেই প্রত্যাশাবাদ ব্যক্ত করে আলোচনা শুরু করছি। ইতিমধ্যে হাবিব ভাই অনেকগুলি কথা বলেছেন। আসলে মানে মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমরা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, একজন বাদী পক্ষ একজন বিবাদী পক্ষ। আসলে বিষয়টা তো সেরকম না। এটি আদালতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, 10 বছর এইগুলির পর পক্ষ বিপক্ষ আলাপ আলোচনা হয়েছে। নিঃসন্দেহে বিএনপির বাঘা বাঘা আইনজীবীরা, স্বনামধন্য সুপ্রতিষ্ঠিত আইনজীবীরা চেষ্টা করেছেন প্রমাণ করার জন্য বিএনপির চেয়ারপারসন নির্দোষ। সব কিছুর ফয়সালা হয়েছে, উনি দোষী সাব্যস্ত হয়েছেন, রায় হয়েছেন। এখন ওনার একটা মুক্তির বিষয় আসছে। এটিও সব কিছু যেমন আইনি প্রক্রিয়া চলছে, এটি একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। কি হবে এটা আসলে আদালতেই বলবে, রাজনীতির মাঠে আমরা সিদ্ধান্ত নিতে পারবে না। হাবিব ভাইয়ের প্রত্যাশাটা খুব স্বাভাবিক, তার নেত্রী মুক্তি পেয়ে আবার সবাইকে নিয়ে একসাথে রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। মিছিলের একজন মানুষ হিসাবে, বিএনপির একজন নেতা হিসাবে এটাই স্বাভাবিক। এই স্বাভাবিকতায় ছেদ ঘটুক এটাই আমি চাই না, বা নববর্ষের এই প্রাক্কালে এই বিতর্কে আমি যেতে চাই না। আমি যে কথাটি বলতে চাই যে সুন্দরভাবে চলে। হাবিব ভাই বলছিলেন যে আইন যদি সুস্থভাবে চলে একে, হাবিব ভাই এটা একদম এই যে মামলাটার শুরু থেকে বিষয়টা যদি বিবেচনা করা হয় একে, মানে 10টা বছর লেগেছে একটা মামলার একটা যৌক্তিক পরিণতিতে পৌঁছতে, এবং এর দায়িত্ব নিঃসন্দেহে সরকারের বা আওয়ামী লীগের নয়। বিএনপির চেয়ারপারসনের হাজিরা না দেওয়া, সময় চাওয়া, দিনের পর দিন অনুপস্থিত থাকা। হ্যাঁ, উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন যে না এখন এটাকে শেষ করতে হবে, তখন আবার খুব তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু 10টা বছর টেনে এনেছে। এই দীর্ঘসূত্রিতা আর তো কিছু কনসিকুয়েন্স থাকবেই। এই কনসিকুয়েন্সগুলো এখন টানাটানি হচ্ছে। আমার দেওয়া মামলা না, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর দেওয়া মামলা না। আওয়ামী লীগ যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে সেই সময় সেই সরকারের দেওয়ার মামলাও না, এটা মামলা, এবং সব কিছু পার হয়ে জায়গাটা এসেছে। আমরা মানে আপনার নেত্রীর মুক্তির আন্দোলন করবে, আপনারা অনেক দূর নিয়ে যাবেন, সেগুলি তো আমরা চাওয়া না চাওয়ার উপর নির্ভর করবে না। আপনারা কি চাচ্ছেন, নাকি আপনারা কতটুকু চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন, এর উপরেই সামগ্রিকভাবে আসলে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কিংবা বিএনপির চেয়ারপারসনের মুক্তি পাওয়া না পাওয়া সব কিছু নির্ভর করছে বিএনপি বিষয়টাকে কীভাবে দেখছে। চিকিৎসা হবে না করেও তো এখন চিকিৎসাধীন আছেন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে। মানে এই কথাগুলি তো বলতে হচ্ছে যে রাজনীতি এই জায়গাটায় আমরা সবাই মিলে টেনে এনেছি। এটা অনুচিত। এটা সিনিয়র সিটিজেন, সাবেক প্রধানমন্ত্রী, এটা রাজনৈতিক দলের প্রধান, ওনাকে নিয়ে যে রাজনীতিটা বিএনপি করেছে আর কি, সেটাই কতটুকু যৌক্তিক সেইটা বিবেচনাটা বিএনপি নেতা কর্মীদের করতে হবে। যদি বলেন মানে প্যারোলে মুক্তি চাওয়াটা কি অপমানজনক? প্যারোল চাইতে সমস্যা কোথায়, এই বিষয়টা যদি ব্যাখ্যা করেন। না, এখানে অসীমদা খুব সুন্দরভাবে কিছু কথা উপস্থাপন করেছেন, এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাতে চাই। কথা হলো যে প্যারোলে মুক্তি চাওয়া, আমি বললাম যে উনি যে অপরাধটা করেননি, এটা অপরাধের ওই যে ভাষায় যেভাবে ওনাকে শাস্তি দেওয়া হয়েছে, এত বড় ধরনের অপরাধ মানে অপরাধ স্বীকার করে নিয়ে তারপর অবশ্য সেই জন্য বিএনপি বলছে প্যারোল না। তারপরে বলি সে কথাটা হলো এই যে এই যে বলা হচ্ছে যে বেগম জিয়া বছরের পর বছর যৌক্তিকভাবে আলোচনার মধ্য দিয়ে বা যুক্তিতর্ক দেওয়ার পরেও বিএনপির বাঘা বাঘা আইনজীবীরা তাকে নির্দোষ প্রমাণ করতে পারেন না, যে কথা বলা হচ্ছে। কথা হলো এই, আমি এই জন্য বললাম আইনি প্রক্রিয়া চললে আমাদের চোখের সামনে কিন্তু একটা দৃষ্টান্ত আছে যে পুরনো ঢাকায় একটা লোভস্য ঘটনা ঘটেছিল। বিশ্বজিৎকে কুপিয়ে যখন হত্যা করে তখন কিন্তু অনেকেই
বাচ্চারা কিন্তু চিৎকার করে চোখ বন্ধ করে দিয়েছে। সে বিশ্বজিৎ হত্যা যাদের ফাঁসি হয়েছিল নিম্ন আদালতে, তাদেরকেও কিন্তু উচ্চ আদালতে কয়েকজন, সবাই না, কয়েকজন কিন্তু যাবজ্জীবন নাম নির্দোষী খালাস হয়েছে। আমরা এই দেশের মানুষ আমরা ধরেই নিই, নিম্ন আদালতে যদি কোনো সাজা হয় উচ্চ আদালতে গেলে কিছুটা কমে, খুব কম ক্ষেত্রে বাড়ে। সেখানে বেগম খালেদা জিয়া ৭৩ বছর বয়স যখন তার জেলখানায়, তখন ওনার সাজা 5 বছর। তার আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দিয়ে মামলা, এখানে একটু তথ্যের দাদা গ্যাপ আছে, সেটা তো জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আমলে, কিন্তু জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলা হয়েছে আওয়ামী লীগের আমলে 2009 সালে, আওয়ামী লীগের আমলে। হ্যাঁ, এটার রায় হচ্ছে 7 বছর জেল হয়েছে। আর ওই যে এটা আওয়ামী লীগের আমলে, ওইটা তত্ত্বাবধায়ক সরকার আমলে 5 বছর। হ্যাঁ, এটা আওয়ামী লীগ সরকারের আমলে যে মামলাটা দিচ্ছে, বাদী যে প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়া এতেই আছে, কিন্তু এই মামলাটা এই আমলের না। হ্যাঁ, চ্যারিটেবল ট্রাস্টের মামলা আমি জেনেই বলছি এই আমলের না, জেনেই বলছি, ওইটা হলো ওই আমলের, অরফানেজ ট্রাস্ট হলো ওই তত্ত্বাবধায়ক আমলের। এখন কথা হলো যে একজনের সাজা 5 বছর হয়েছে, সেখান থেকে আরেকটি মামলা 7 বছরে, 7 + 5 ওনার বয়স 73, তাহলে কত বছর হয়? 84 বছর বয়স পর্যন্ত জেল খাটতে হবে। তার সাথে আরও যদি 5 বছর লাগায়, তাহলে কত? 89 বছর, 90 বছর পর্যন্ত কি উনি একটা মানুষের জেল খাটা সম্ভব? কোনোভাবে সম্ভব? আমি এইটাই বলতে চাচ্ছি যে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের মানে ফাঁসির আসামি যদি নির্দোষী খালাস হতে পারে, আর বেগম খালেদা জিয়া যে টাকা চুরি করেন নাই, শুধু একটু ওনার এর কারণে ওনার সাজা বেড়ে গেল, এই জন্য বলছি আইন যদি সঠিক প্রক্রিয়া চলতো। এবং আপনার এই আইনের কথা বলতেছেন, প্রথমত আপনি প্লিজ বিএনপির চেয়ারপারসনকে বিশ্বজিতের সাথে আইনে দাঁড়া করে এক পাল্লায় মাপা পারেন, এটা বিএনপির চেয়ারপারসনের প্রতি আসলে হয় অবমূল্যায়ন হয়। আপনি বাংলাদেশে যখন এই আইনের কথা বলবেন, বিচারকের কথা বলবেন, আপনি এই জিনিসগুলি একেবারে ভুলে গেলে চলবে না। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় নিয়ে কতজন বিচারক বিব্রত বোধ করেছে, এই ইতিহাসগুলি মনে রাখতে হবে। এই ইতিহাসগুলি মনে রেখে বিচারকের কাঠগড়ায় আসামি দাঁড়ানোর বিষয়গুলো আমরা আলোচনা করতে হবে। আরো কথা বলবো। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা ছোট্ট বিরতি নিব। আমরা কথা বলছিলাম রাজনীতির প্যারোল বনাম প্যারোলের রাজনীতি। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। কথা বলছিলাম রাজনীতির প্যারোল বনাম প্যারোলের রাজনীতি। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, অসীম দা আপনি শেষ করতে পারেননি বিরতির পরে। আমি সেই জায়গাটাই আপনি আলোচনাই করছি আর কি, যে আমি যখন বিশ্বজিতের বিষয়টা এটার বর্ণনা দিতে গিয়ে আপনি বলছিলেন যে শিশুরা দেখে আটকে উঠেছে। আসলে তো ওই দিন শিশুদের দেখার ঘটনাস্থলে সুযোগ ছিল না, কারণ হরতাল ছিল। হ্যাঁ, টেলিভিশনের দেখলে এটার লোমর্ষক বর্ণনা আমরা বর্ণনা দিতে চাই না। নিঃসন্দেহে এরকম কোনো ঘটনা কাঙ্ক্ষিত হতে পারে না। আবার ঘটনার বিচারটা আমরা টেনে এনেছি। আবার আপনি বলছেন যে এক আদালত থেকে আরেক আদালত ট্রান্সফার যখন হবে তখন সচরাচর যা হয়। আরে এই সচরাচরের সাথে আমি আবারও বলি, বিশ্বজিতের সাথে যেমন বিএনপির চেয়ারপারসনকে টেনে আনবেন না, আর 10টা উপমার সাথেও বিএনপির চেয়ারপারসনকে টেনে আনবেন না। উনি আলাদা, ওনাকে আলাদা রেখে আপনি আলোচনার টেবিলে আসেন, আমরা আলোচনা করি। মানে এই ঘটনাগুলিও আলাদা। আপনার এইভাবে তো মানে হয় না, বিষয়গুলো এরকম হয় না। আমাদেরকে এটা মানে ভালো লাগে একজন রাজনীতিবিদ হিসেবে, রাজনীতির মিছিলের মাঠের একজন মানুষ হিসেবে এইরকম একটি কেস, একজন রাজনীতিবিদ যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ওনার উপরে দায়িত্ব বর্তাবে, এরকম একটি কেস এটি কাঙ্ক্ষিত হতে পারে না। কিন্তু রিয়েলিটিটা হলো যে এটা হয়েছেটা ফেস করতে হয়েছে। এরকম বিষয়গুলি যাতে মানে এই বিচারপতি, আইনের প্রতি অবজ্ঞা, আরে
আমাদের তো মূল আপনি আমি যে একসাথে মিছিলটা করছি, আমাদের মূল মিছিলের স্পিরিটটাই ছিল আইনের শাসন প্রতিষ্ঠা। আমাদের স্লোগানটাই ছিল যে হত্যা কু ষড়যন্ত্র রাজনীতির চির অবসান, যে হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতির মধ্য দিয়ে আইনের শাসন অনুপস্থিত ছিল বাংলাদেশের রাজনীতির থেকে। আমরা তো সেই জায়গার থেকে বেরিয়ে আসার জন্যই আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জায়গাগুলো তৈরি করেছে। ত্রুটি বিচ্যুতি দুর্বলতা নাই, আমি সে কথা বলছি না। ত্রুটি বিচ্যুতি দুর্বলতাগুলি কাটিয়ে উঠে কিভাবে আমরা এই গণতন্ত্রের ভিত্তি, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ সব কিছু আরো শক্তিশালী করতে পারি, এই বিষয়ে আপনাদের সকলে কন্ট্রিবিউট করা দরকার। যদি বলেন এইটা কথা ঠিক, কিন্তু এখন কি সেগুলি হচ্ছে? এই যে আমরা যে গত 30 তারিখে নির্বাচনটা করলাম, এটা কি নির্বাচন বলবো আমি? নির্বাচনের পরিভাষে পড়ে, কোনো থিওরিতে পড়ে? এই যে পরিস্থিতিটা কোথায় যাচ্ছে? আর আমি ম্যাডাম জিয়ার সাথে তো আমি বিশুদ্ধ তুলনা করব না, বঙ্গবন্ধু হত্যার সাথেও অন্য কারো তুলনা করব না, কিন্তু কোর্টের যে ব্যাপারটা, আমি যখন 96 সালে আমি নমিনেশন জমা দিয়ে চলে আসছিলাম, আমি তখন তো আমি নির্বাচন করি নাই, আমি রিটার্ন জমা দেই নাই, সেই জন্য আমাকে বারে বারে কোর্টে যেতে হয়েছে। এবং একটা পর্যায়ে গিয়ে চূড়ান্ত রায় দেওয়ার আগে 3টা বিচারক বিব্রত বোধ করেছে যে হাইকোর্ট হাবিবকে জেল খাটাবো নাকি নির্দোষে খালাস দেবো। নির্দোষে খালাস দিলে প্রতিক্রিয়াটা কী হবে সরকারের পক্ষ থেকে? 3 জন বিচারক বিব্রত বোধ করেছে, আমার ক্ষেত্রেও। এইটা একজনের, এটা সাধারণ মানুষের ক্ষেত্রে হয়, মানে আমাকে ওই ধরনের মনে করেছে। শেষ পর্যন্ত মজার ব্যাপার হলো যে যিনি বাদী, রিটার্নিং অফিসার, উনি আদালতে গিয়ে বললেন যে শেষ পর্যন্ত আমার জিজ্ঞাসা করলো যে উনিকে শেষ পর্যন্ত নির্বাচন করেছিলেন, না উনি নির্বাচন করেন নাই, পোস্টার ছাপান নাই, লিফলেট ছাপান নাই, উনি ভোট চান নাই, এলাকাতে আসেন নাই। তারপরেও 3 জন বিচারক কিন্তু বিব্রত বোধ করেছিল। আমার কথা হলো যে এই প্রশ্নটা, এই কনসিডারেশন আসে, কি এমন মামলা যে মামলার বাদী নেই? জিয়া অরফানেজ ট্রাস্টে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলা যে সাজা দেওয়া হলো, তার বাদী কমপ্লেনার যারা এইটা ভোগ করবে, যারা এইটার স্বার্থ যাদের পক্ষে, তারা কেউ কমপ্লেন করে নাই। অরফানেজ ট্রাস্টে করে নাই, চ্যারিটেবল ট্রাস্টে করে নাই। একটা মামলার বাদী, একটা মার্ডার কেস, পরিবার পক্ষ থেকে যদি আপনার বাদী না হয়, পুলিশ বাদী হয়, যার কেউ নাই, পুলিশ বাদী হয়। কিন্তু এই একটা মামলা যার ভুক্তভোগী বা যারা সফলটা ভোগ করবে, তারা কেউ বাদী না। তাকে এই টাকাটা দেশের টাকাও না, এই টাকা জনগণের টাকাও না, এই টাকা একদম অ্যাবসলিউট জিয়া রহমানের স্মৃতি রক্ষার জন্য টাকাটা কুয়েতের একজন আমির দিয়েছিলেন। হ্যাঁ, সেই টাকাটার অর্ধেক টাকা দিয়ে আপনারা সবাই জানেন বাগেরহাটে মুস্তাফিজুর রহমান একটা ট্রাস্ট করেছে, আর এই বাদ বাকিটাতে বগুড়া কিছু জমি কিনেছিল, সাভারে কিছু জমি কিনেছিল। সেই জমির টাকাটা যখন বাদে দেয় নাই জমি ফেরত, তখন ওই টাকাটা রাখার ক্ষেত্রে অনিয়ম হয়েছে, এটা আমাকে স্বীকার করতে হবে। পরবর্তী সময় টাকা কিন্তু টাকার থেকে গিয়ে এখন সেই টাকা বৃদ্ধি হয়ে 6-7 কোটি টাকা হতে হয়েছে। তো এইটার জন্য এরকম একজন বাংলাদেশে যিনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন, তারপরেও আমরা যে মুক্তিদের পক্ষে কথা বলি, মুক্তিদের সরকার অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু জিয়া রহমানকে অস্বীকার করতে পারবেন? উনি মুক্তিযুদ্ধ ছিলেন না, উনি সেক্টর কমান্ডার ছিলেন না, বীরত্তম ছিলেন না। কোনো বিচারেতে ওনাকে কোনো রকম কনসিডার আমরা করি নাই, উনি কনসিডার চানও না। নেতা যে বলেছেন নজরুল ইসলাম খান যে তাকে মুক্ত করতে না পারলে তাকে হারাতে হবে, এর মানে আমি পরিষ্কার, তাৎপর্যটা কি? তাৎপর্য খুব পরিষ্কার জিনিস। এখন দেখুন, আমার নিজের আপন ছোট ভাই, আজকে আমার একজন ভাই মারা গেছেন, মাহমুদুর রহমান। একটু যদি সংক্ষিপ্ত ব্যক্তিগত বয়স হয়েছিল, মারা গেছে। আর উদাহরণটা আপনি নেবেন না, আপনি এতক্ষণ কথা না বলে আমার শেষ হয়ে যেত। আপনি অনেকক্ষণ বলেছেন, আপনি এতক্ষণ না বলে তো শেষ হয়ে যেত। আপনি এতক্ষণ ব্যক্তিগত না বলে আমি ব্যক্তিগত করে একটা উদাহরণ দেব যে আমি অসীমদের না, আপনি এত কথা বললে তো হবে না, আপনি এত কথা বললে হবে না, আমাকে বলতে দিবেন না, নো অ্যাঙ্করের কথা শুনতে হবে আপনাকে। না, আমাকে বলতে দিবেন না। আমি সরাসরি প্রশ্ন করছি, আমি সরাসরি বলতেছি মারা গেলেন, হ্যাঁ, ওনার বয়স হয়েছিল, ওনার বয়স কত হয়েছিল? 74-75। বেগম খালেদা জিয়ার বয়স 74 বছর। এই কথাই নজরুল ইসলাম খান বলেছেন যে ওনাকে যে দীর্ঘদিন এভাবে জেলখানা রাখা যায়, ওনার ট্রিটমেন্ট সঠিক না হয়, তাহলে পরে উনি হারাতে উনি মারা যেতে পারেন। এই কথাটা বলেছেন, এটা আমিও বলবো। জি, বোঝা গেছে। অসীম দাস মানুষকে স্বাধীন বেঁচে থাকবে। জি, জন্ম মৃত্যু নিয়ে এগুলো হ্যাঁ, বয়স হলে তো মানুষ মারা যাবে, এটা কোনো তাহলে 100 বছর বাঁচবে না তো। এবং বয়স হয়েছে, অসুস্থতা আছে, এইগুলি সবই খুব স্বাভাবিক। এটার উপর তো জীবনের অনুষঙ্গ সহ হ্যাঁ আমাদের কোনো হাত নেই, বা আমরা একটা করেছি। আবার হ্যাঁ, কারাগারের জীবন তো এটা এমনিতে স্বাভাবিক জীবনযাপন না। কারাগারের জীবনের সাথে তো দৈনন্দিন জীবন, স্বাভাবিক জীবন, আমার আপনার এই যে মুক্ত জীবনের কোনো তুলনা চলে না, সেটা আলাদা জীবন। কিন্তু আবার রাজনীতিবিদের জন্য সকল পরিস্থিতি মোকাবেলা করার মতো একটা জায়গা থাকে, এটা সৎসাহসী বলি বা আমরা, হ্যাঁ, আমরা যেভাবে নিজেদেরকে তৈরি করেছি আর কি,
যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জায়গাটুকু থাকে। বিষয়টা এই জায়গাতেও না। আমি যেটা স্পষ্টতই মনে করি, যখন ধরেন রাত পোহালেই নববর্ষ, মঙ্গল শোভাযাত্রা যখন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রা নিয়ে থ্রেটও আছে। আমার গণতন্ত্রের জন্য যে থ্রেটগুলি দীর্ঘদিনের পর এই থ্রেটটুকু এখন আছে, যে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা সকলে বেশ সজাগ এবং সতর্ক। কেন এই জায়গাগুলি তৈরি হচ্ছে? বাংলাদেশের রাজনীতির এই উপসর্গগুলি দীর্ঘদিন যাবৎ বিরাজ করছে। জায়গাটার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বিএনপির ধরেন 5 বছর আগের নির্বাচন, অংশগ্রহণ না করার, পরবর্তী 5 বছর জ্বালাও পোড়াও থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়া, তারপরে এইবার নির্বাচন এবার অংশগ্রহণ করা, এমপি হওয়ার পরে শপথ গ্রহণ না নেওয়া থেকে শুরু করে যে বিভিন্ন জায়গাগুলি আছে, তাদের একটা জোট তৈরি হয়েছিল, নির্বাচনী ঐক্য, নির্বাচনী জোট, সেই জায়গাগুলিতে বিভিন্ন মূল্যায়ন। আসলে মূল্যায়নের সাগরে ভাসছে বিএনপি, ফলে এর মধ্যে দিয়ে হতাশার সাগরে নিমজ্জিত বিএনপি। সেখান থেকেই এই বিষয়গুলি আসছে। সেক্ষেত্রে মানে আমার কাছে মনে হয় কি, বিএনপির নেতা কর্মীদের প্রত্যাশা বিএনপির চেয়ারপারসনের মুক্তি তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে, এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর ক্ষেত্রে, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে। সেজন্য তারা মুক্তি দাবিটুকু করছে। সেটাও কর্মীদের প্রত্যাশা জায়গাটুকু হলো যে কি প্রক্রিয়ায় মুক্তি পাবে, তার চেয়ে তো বড় ব্যাপার তারা মুক্তি পাওয়াটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে এত মানে থিওরিটিক্যাল ডিসকাশন কিংবা আবিধানিক ব্যাখ্যা বা রাজনৈতিক প্রক্রিয়ায় তো সাধারণ মানুষ এত ইনভলভমেন্ট, তারা মুক্ত দেখতে চায়। সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে সংকটগুলো বিএনপির। আমাদের দিক থেকে এইসব ব্যাপারে কোনো বলতেছিল কি যে সরকারের মধ্যে কোনো আলোচনা নাই, হাবিব প্রথম থেকে বলতেছিল। আসলে কথাবার্তা মনে হইতে পারে যে সরকারের সাথে হাবিবের একটা ভালো সম্পর্ক আছে, বাস্তবে কিন্তু তা না। সরকারের আলোচনা আছে কি নাই, বিশ্লেষক হিসেবে তো মনে করছি হানিফ ভাই সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দলের কথা বলছে। হ্যাঁ, মুখপাত্র হিসাবে বললেন, উনি ওনাকে চাইতে হবে যদি এটা যুক্তিযুক্ত হয়, তাহলে এগুলি তো তাহলে ওটা সরকারের কোনো আলোচনার বিষয়, রাজনীতির বিষয় তো সম্পর্কের কোনো ব্যাপার না। না না, আমি ঠিক আছে, আমি বলছি। হ্যাঁ, তবে আপনার এই কথার সাথে আমি একমত পোষণ করি। আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য, তার জীবন রক্ষার জন্য যে বিএনপির 6 জন সাংসদ সংসদে যোগদান করবে, আরো কোনো শর্ত দিয়েও যদি হ্যাঁ তারপর আমাকে ব্যক্তিগত জিজ্ঞাসা, তারপরে উনি বেঁচে ওনার জীবন মুক্ত দেখতে চান আপনি, কিন্তু উনি নিবেন সেটাই বলেছেন। উনি প্রক্রিয়া না, তারা রেজাল্টটা চান। আমি অনেস্টলি এই কথাটাই বলতে চাচ্ছি, আগে ভাই বাংলাদেশের রাজনীতিটা সেই জায়গাতে আসছে, কর্মীদের সেন্টিমেন্ট হয়ে যায়। আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত দেখতে চাই। হ্যাঁ, উনি তাই বলেছেন, তাকে সুস্থ দেখতে চাই। এবং এই রাজনীতিটা খুব ফেয়ার আমার কাছে মনে হয়। এখানে কোনো একদম শেষ পর্যায়ে দাদা আমরা দেখতে চাই যে সামনে নববর্ষটা কেমন আপনি দেখতে চাচ্ছেন। আমরা কিন্তু রমনার বটমূলেও কিন্তু আমরা দেখেছি বোমা হয়েছে, উদীচী হয়েছে। সামনে আমরা এখান থেকে আমরা তো ইতিবাচক বাংলাদেশ দেখতে চাই। আমরা তো বলি যে জোর গলায় বলি যে এই আর কোন শামেস কিবরিয়ার লাশ আমরা দেখতে চাই না, হাসানুল্লাহ মাস্টার রক্তাক্ত হবে আমরা চাই না। এগুলো আমরা দেখতে চাই। রমনার বটমূলে ওটাও বিএনপির সময় হয় না, আমলিগের সময় হয়েছে, ওটাও চাই না। উদীচীও আমলিগের সময় হয়েছিল, ওটাও চাই না। হাবিব ভাই, নারায়ণগঞ্জের বোমা হামলা হয়েছিল, ওটাও চাই না আমলিগের সময়। হাবিব ভাই, আপনার সাথে একমত হয়ে বলতে চাই, আশা এমএস কিবরিয়া, হাসানুল্লাহ মাস্টার, মমতাজ ভাই, এই লাশ আমরা দেখতে চাই না। হাবিব ভাই, আপনি যেভাবে বলছেন এটার উত্তরটা হলো যে আপনি ক্ষমতায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তখন 21শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছিল, যে ভয়াবহ গ্রেনেড হামলা আমার নেত্রী সহ আওয়ামী লীগের প্রথম সারির নেতৃবৃন্দদেরকে মাইরা বলেন ষড়যন্ত্র। আমি সেই আলোচনা করতেছি। আমি বলছি যে আমরা এই জায়গাটাকে উন্মুক্ত করতে চাই। আমরা গ্রেনেড হামলা, বোমাবাজি, সন্ত্রাস, লাশ মুক্ত চাই। শুভ নববর্ষের প্রাক্কালে নববর্ষ পড়ে গেছে কি আমরা, সেটাই আমাদের প্রত্যাশা এবং এটা সম্ভব। এটা এই বাংলাদেশ সম্ভব। বাংলাদেশের একটা শুভযাত্রা হোক, রাজনীতির একটা নতুন হালকা শুরু হতে পারে কি কোন অর্থে? না, সামগ্রিকভাবেই সরকার ইচ্ছা করলে তো পারে। কিরকম ভাবে? যেমন ধরেন যে এই যে একটা মানুষ ভোট দিতে পারে নাই, একটা সুন্দর ভাবে আবার নবযাত্রা শুরু করে একটা সুন্দর একটা এর মধ্যে দিয়ে পরিবেশের মধ্যে দিয়ে আগামী দিনে যে নির্বাচন, যে জাতীয় রাজনীতি, গণতান্ত্রিক অধিকার
সবাই তাদের মতো ভোগ করবে, আইন সমানভাবে চলবে, সবাই আইনের কাছে সমানভাবে সুযোগ পাবে। এইরকম একটা অবস্থা যদি সৃষ্টি সরকার ইচ্ছা করলে পারে, কিন্তু এটা বিরোধী দল ইচ্ছা করলে কিন্তু পারে না। আমি মিছিল করব, আমি মিটিং করব, আমি আমার কর্মসূচি পালন করব, এখানে যদি সরকার বাধা না দেয় জি। তাহলে তো চলার পথটা সুগম হয়ে গেল। সেটা নববর্ষের এই প্রাককালে, এখন তো নববর্ষ অলরেডি, আমরা নববর্ষের মধ্যে আমরা পড়ে যাচ্ছি আর কি। এই দিনে আমাদের কিন্তু এই যে ধরেন যে বাঙালির একটা অসাম্প্রদায়িক একটা অনুষ্ঠান হচ্ছে পহেলা বৈশাখ, সবাই যুক্ত হয়, এখানেও দেখি মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী ফেসবুকে নানান ধরনের ক্যাম্পেইন করে, তারা ইসলাম বিরোধী বলতে চায়। এর যুক্তিটা কি? মঙ্গল শোভাযাত্রা যারা অংশগ্রহণ করবে তারা মুসলমানরা করতে পারে না। এই শুক্রবারে জুম্মার নামাজের সময় বিভিন্ন মসজিদে কি বয়ান দেওয়া হয়েছে সেটা একটু খবর রাখেন। এই শুক্রবারে ঢাকা সিটিতে বিভিন্ন মসজিদে সেগুলি কি মনিটরিং করছেন কিনা? না, বিভিন্ন ওয়াজগুলো কিন্তু নারীর বিরুদ্ধে সে- সাম্প্রদায়িক উস্কানি অনেক বক্তব্য কিন্তু আসে, এগুলো কি মনিটরিং হচ্ছে কিনা? মানে এটি তো স্যার ইভেন জঙ্গিবাদ উস্কে দেওয়ার মতো বক্তব্য কিন্তু আমরা নিজেরা শুনেছি। রাতারাতি পাল্টে দেওয়ার ব্যাপার না, জি। কিন্তু মানুষগুলো সচেতন হওয়া, এই বিষয়ে প্রতিরোধ গড়ে তোলা, এবং আগামীকালকে লাখো মানুষের রাজপথের উপস্থিতির মধ্যে দিয়ে এটার প্রতিরোধটুকু গড়ে এবং উঠবে। সব ধর্মের, সব জাতির, সব বর্ণের না, এটা একটা একমাত্র অনুষ্ঠান। অসাম্প্রদায়িক আমরা অনুষ্ঠান কিন্তু সবাই চায় না, না, কিন্তু এইটাতে কিন্তু সবাই- সবার একটা সবাই এবং যায়, এটা আবার বিদ্যমানিতা ধনী গরিব নির্বিশেষে। সবাই একসাথে যায়। এবং সরকার কিন্তু 25 ভাগ ভাতাও দিচ্ছে, বোনাস হ্যাঁ, দিচ্ছে। আবার 25 ভাগ ভাতা তো এটা কি দিচ্ছে। 100 করা যায় কিনা? যেহেতু আপনি এমপি না, না, আছেন, সেটা- আমরা না, সরকারি 100 চাকরি করা- করি, না, না। 25, 50 এটা 100 হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে। না না 100 আপনাকে এটা যদি একটু পার্লামেন্টে আপনি বলতে পারেন না, আমাদের আপনাকে এখানে আগে ভালো দিবে। হয়। আমার ঠিক কৃষককে আছে। কে দিবে? আমি যে বেসরকারি মিডিয়াতে আমি আসার সময় তার সাংবাদিক আলোচনা করলাম, না আমাদের বোনাস এই নাই, উৎসব ভাতা নাই। আপনার শ্রমিক যে তার কি হবে? থাকা উচিত, তো আমরা সেটা চাচ্ছি। উচিত হলে ভাতা সবাইকে দাও। সেটা তো এমপি মহোদয় সেটা বলবেন। 80% লোককে আপনি একটা কিভাবে অংশে দিবেন? এক হাবিব করে ভাই, পাবে, সেটাই বলছি। দেওয়া কিভাবে দিবেন? সম্ভব, দেওয়া সম্ভব। আমরা শুরুটা দেশ কিন্তু করেছি, আগাচ্ছে, প্রথমবার দেশে যাচ্ছে। শুরুটা করেছি এই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়ে সবাই যদি পাশাপাশি এসে দাঁড়ায়, সম্ভব। পৃথিবীর এগুলো অনেক সম্ভব জায়গায় হচ্ছে। সরকারি কর্মচারীদের 6টা বোনাস আছে, 8টা বোনাস আছে। হ্যাঁ, দেশ তো এটা আগাচ্ছে। আছে সম্ভব। তো, কিন্তু আমার ভিতরে যে পহেলা বৈশাখের দেশের যে চতুর্থাংশ শুরু হয়েছে, এক সময় তো 100 না ভাগ না হবে। আমাদের পৃথিবীর অন্যান্য দেশের এবং গার্মেন্টস কিছুটা বলি, তো সব শ্রমিক বলি, জায়গায় আপনার বেসরকারি আছে খাত, তো। সব জায়গায় কিন্তু হতে ধনী পারে গরিব এটা। সব জায়গায় আছে, হতে পারে। কিন্তু জি। বাংলাদেশে কিন্তু ব্যবধানটা অনেক বেশি, অনেক বছরে অনেক নিচে। হাবিব ভাই, হবে। হ্যাঁ, এই জায়গাটা আমাদেরকে এই করতে হবে। সর্বশেষ যেটা বলবো, জি, আমরা শেষ করব। এই নববর্ষে শুরু হোক, আমরা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত অবস্থা আমাদের মাঝে ফিরে পাই, এই হলো আমার কাছে প্রত্যাশা। এসো হে বৈশাখ, এসো হে এসো। বাহ, অগ্নি স্নানে শুচি শুচি হোক হোক ধরা। অনেক ধন্যবাদ দুজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, অনুষ্ঠানটি দেখবার জন্য ফেসবুকে কিংবা ইউটিউবে। আগামীকাল আমাদের যে সকালবেলায় যে পহেলা বৈশাখের নববর্ষ, সেখানে আপনাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং RTV সঙ্গেই থাকুন। শুভ নববর্ষ।